নমস্কার। সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠান দেখার জন্য আপনারা কিভাবে অপেক্ষা করেন তা কিন্তু আমরা অনুধাবন করতে পারি পর্দার এপারে বসেও। কারণ লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠান দেখার পরই আমাদের ফোন করেন, প্রচুর প্রচুর চিঠি পাঠান, SMS পাঠান। আর সেখানেই কিন্তু আমাদের সার্থকতা। কারণ এই অনুষ্ঠান বছরের পর বছর টিভিতে যে ব্যক্তিত্ব করে আসছেন শুধুমাত্র আপনাদের মঙ্গল কামনায়, নিঃস্বার্থ এবং নিঃশর্তভাবে, যিনি ভারতবর্ষের বুকে একজন বিরল জ্যোতিষ গবেষক, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুশাস্ত্রবিদ, তিনি হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। তার জ্ঞানের ব্যাপ্তি আপনাদের আগেও বলেছি, সেই অমলিন সত্য কথা আরও একবার বলছি, তার জ্ঞানের ব্যাপ্তির কিন্তু বিশাল। বৃহৎ তন্ত্রসার, বৃহৎ জাতক, ভগবত, রামায়ণ, মহাভারত, তন্ত্র লতিকা, শিব মহাপুরাণ যার কণ্ঠস্থ। সত্যি এহেন মানুষ এই মুহূর্তে ভারতবর্ষের বুকে কিন্তু বিরল কয়েকজন আছেন, যিনি শুধুমাত্র একজন জ্যোতিষ গবেষক নয়, একজন ধর্মগুরু। এছাড়াও আধ্যাত্মিকতার অমোঘ টানে যিনি ভারতবর্ষের প্রতিটি প্রান্তে ঘুরে বেড়ান তার ভক্ত শিষ্যদের পিতৃসুলভ পরামর্শ দেওয়ার জন্য, তিনিই বাবা শ্রী দেবদাসজি মহারাজ। আকাশ প্রদীপের আলো যেরকম কার্তিকের ভোরের শিশির মুছে দিতে পারে না, ঠিক সেরকমভাবেই বছরের পর বছর কিন্তু তিনিও আকাশ প্রদীপের মতো দীপ্যমান হয়ে আছেন জ্যোতিষ জগতে। আর অতল সমুদ্রের মতোই বিশাল শাস্ত্রের তিনি যে যথেষ্ট পাণ্ডিত্য নিয়ে স্বচ্ছন্দ বিহার করেন, একথা কিন্তু তার জ্যোতিষ চর্চার নিপুণ সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমেই আমরা প্রকাশ পাই এই অনুষ্ঠানে। যিনি একজন শৈব সাধক, শিবের মাথায় যেরকম চন্দ্রের স্নিগ্ধতা বিরাজ করে, বাবা শ্রী দেবদাসজি মহারাজের পিতৃসুলভ প্রতিটি কথায় কিন্তু সেই ধরনের মঙ্গলময় স্নিগ্ধতাই আমরা খুঁজে পাই। তা এহেন ব্যক্তিত্ব, এহেন পবিত্র মানুষকে আজও আমরা স্টুডিওতে পেয়েছি, যিনি আপনাদের মঙ্গল কামনায় আবারও ছুটে এসেছেন এই অনুষ্ঠানে আরও কিছু ধর্মীয় কথা আপনাদের জানানোর জন্য এবং সঙ্গে আপনাদের বিভিন্ন সমস্যা জানিয়ে প্রেরিত চিঠির উত্তর দেওয়ার জন্য। জীবনে চলার পথে যাকে সঙ্গী করে আমাদের নিতেই হবে, সেই মহান ব্যক্তিত্ব বাবা শ্রী দেবদাসজি মহারাজকে আজও আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে শুরু করছি সমস্যা এবং সমাধান। নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং আমার সাথে স্টুডিওতে আছে আর্য বসু রায় আর্যকে এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। ওং নমঃ শিবায়। ওং মহাকাল রুদ্র দেবায় নমঃ। ওং মহাকাল রুদ্র অর্ধ নারীশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র বটুক ভৈরব দেবায় নমঃ। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ভক্তগণ, আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্র নিয়ে, আমরা আলোচনা করব আধ্যাত্মবাদ নিয়ে, আমরা চিঠিরও উত্তর দেব
দেখো আর্য, কি চিঠি বা SMS আছে দেখো। মহারাজকে প্রচুর ভক্ত শিষ্য এবং তার শুভানুধ্যায়ীরা শুভ বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা প্রণাম জানিয়েছেন। এরকম প্রচুর চিঠি SMS ওনাকে পাঠিয়েছেন। তার মধ্যে একটি চিঠি আপনাদের সামনে পড়ছি। পাঠিয়েছেন দুর্গাপুর থেকে ওনার অনুগত শিষ্যা মলিনা মণ্ডল। উনি লিখছেন, পরম কল্যাণময় গুরুদেব বাবা, সর্বপ্রথমে আপনি আমার এবং আমার কন্যার শুভ বিজয়া দশমীর ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন এবং মাকে আমাদের প্রণাম দেবেন। আপনার শুভাশীর্বাদে আমার হৃদয় কমল প্রস্ফুটিত হোক, সুখ শান্তির নীড় হয়ে উঠুক আমার গৃহ। আপনার আশীর্বাদে আমার সমস্ত বাধা বিপত্তি দূর হোক, এই আমার কামনা। ইতি আপনার অনুগত শিষ্যা মলিনা মণ্ডল, নেতাজি সুভাষপল্লী, দুর্গাপুর 1, জেলা বর্ধমান থেকে এই চিঠিটি পাঠিয়েছেন মহারাজকে শুভ বিজয়ার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে। এরকম প্রচুর হাজার হাজার চিঠি ওনার কাছে এসছে। ওনার শুভানুধ্যায়ী, ওনার কাছে দীক্ষিত, ওনার ভক্ত শিষ্য শিষ্যারা পাঠিয়েছেন। আমরাও সকলকে ওনার তরফ থেকে আপনাদেরও জীবন মঙ্গলময় হয়ে উঠুক এই আশা, এই আশীর্বাদ ওনার তরফ থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরও জানাই। আজও আমরা ওনার মুখ থেকে, ওনার শ্রীমুখ থেকে কিছু চিঠির উত্তর নিয়ে নেব। তার আগে আপনাদের জানাই যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সঙ্গে কখন, কোথায়, কিভাবে যোগাযোগ করবেন, এটা হয়তো এই মুহূর্তে আপনাদের মনে প্রশ্ন জেগে উঠেছে। দুটো নাম্বার আপনাদের টিভি স্ক্রলে যাচ্ছে। আরও একবার আপনাদের বলি, 9830156738 এবং আরও একটি নাম্বার 9831950049। এই দুটো নাম্বারে আপনারা ফোন করলে সমস্ত কিছু আপনারা বিশদভাবে জানতে পেরে যাবেন। তার আগে আমরা মহারাজের শ্রীমুখ থেকে আজকে আরও কিছু চিঠির উত্তর এবং ধর্মীয় আলোচনা শুনে নিই। মা, তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ মা, আমি চিঠি পেয়েছি। তুমি এবং তোমাদের পরিবারের সকলে সুখে থাকো, মঙ্গলময় হোক তোমাদের জীবন। ভগবান দেবাদিদেব মহাদেবের কৃপায় তোমরা সকলে অবশ্যই ভালো থাকবে। অবশ্যই তোমরা শৈব সাধনা করবে। ভগবান তোমাদের মঙ্গল করুন। দর্শক বন্ধুরা, আজ আমরা প্রথমেই মহারাজের শ্রীমুখ থেকে কিছু চিঠির উত্তর আমরা জেনে নেব। সেরকমই একটি চিঠি দিয়ে শুরু করছি। পাঠিয়েছেন পপি শীল। পপি শীল পাঠিয়েছেন কৃষ্ণনগর নদিয়া থেকে। উনি লিখছেন, শ্রদ্ধেয় বাবা শ্রী দেবদাসজি মহারাজ, সবার প্রথমে আপনি নেবেন আমার সশ্রদ্ধ প্রণাম। আমি পপি শীল, কৃষ্ণনগর গোবরাপোতা জেলা নদিয়া থেকে এই চিঠি লিখছি। আমার একটি মাত্র মেয়ে, নাম মধুশ্রী শীল, 7ম শ্রেণীতে পড়ে। পড়াশুনো করে কিন্তু ভীষণ চঞ্চল। মেয়ের জন্মের তারিখ নিচে দিলাম। নাম মধুশ্রী পাল, মধুশ্রী শীল। জন্ম তারিখ 27/3/1997, 27/3/1997, বৃহস্পতিবার, বেলা 12:38 ওর জন্ম সময়। বাবা, মেয়ের রাশি, লগ্ন, গণ এবং তার কর্মজীবন কতদূর পর্যন্ত তার পড়াশোনা হবে এবং সমাজে সে প্রতিষ্ঠিত হতে পারবে কিনা, ও কেমন ঘরে বিয়ে হবে এবং কত বছর বয়সে, আমি জানতে চাই। এই কথার উত্তর পেলে খুবই উপকৃত হব। আপনার অনুষ্ঠান প্রতি শনিবার সন্ধে 7টায় সৃষ্টি টিভির পর্দায় দেখি। আপনার অনুষ্ঠান দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমার মেয়ে নিয়ে আমি খুবই চিন্তিত। দয়া করে চিঠিটি পড়বেন। ইতি পপি শীল। পপি শীল পাঠিয়েছেন কৃষ্ণনগর নদিয়া থেকে। ওনার মেয়ে মধুশ্রী শীলের ব্যাপারে উনি জানতে চাইছেন। মা, তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ মা। তুমি কৃষ্ণনগর থেকে এই চিঠি আমায় পাঠিয়েছ। লটারির মাধ্যমে আজকে তোমার চিঠি উঠে এসেছে। চিঠিটি যদিও পুরনো নয়, একেবারেই কারেন্ট চিঠি এসে পৌঁছেছে, কিন্তু লটারিতে আজ তোমারই চিঠি উঠেছে। কেমন? আমি তোমার চিঠির উত্তর দিচ্ছি।
মা তুমি চিঠি পাঠিয়েছ মেয়ের জন্য। মেয়ের নাম মধুশ্রী শীল, তোমার নাম পপি শীল। মধুশ্রীর জন্ম 27শে মার্চ 1997 সাল। সেদিন ছিল বৃহস্পতিবার, দুপুরবেলা 12:38 জন্ম। কিন্তু জানো তুমি কি করেছো মা? তুমি জন্মস্থানটাই লেখনি। যাই হোক, আমি ওর জন্ম নদিয়া জেলাতে ধরে আমি এখানে হিসেব করছি। তোমার প্রশ্ন ওর রাশি, লগ্ন, গণ এগুলো বলে দেবার জন্য আমি অবশ্যই বলে দেব। তোমার জন্ম তোমার প্রশ্ন ওর কর্ম জীবন সম্পর্কে, সেটাও বলবো। তোমার প্রশ্ন লেখাপড়া কতদূর হবে, সমাজে প্রতিষ্ঠা পাবে কিনা, সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে কিনা, অবশ্যই তা বলবো। বিয়ে কেমন ঘরে হবে এবং কত বছর বয়সে হবে, এগুলি তোমার প্রশ্ন। আমি অবশ্যই বলবো। তুমি লিখেছো যে 7:10 তুমি শনিবার এই অনুষ্ঠানটা দেখো। অবশ্যই আর্য বলে দেবে যে আর কোথায় কোথায় কখন তোমরা অনুষ্ঠান দেখতে পাবে। আমি অবশ্যই ওর জীবন সম্পর্কে বলবো। দর্শক বন্ধুরা, বাবা শ্রী দেবদাসজি মহারাজ শুধু ভারতবর্ষের বুকে একজন বিরল জ্যোতিষ গবেষক বা ধর্মগুরু নন, তিনি একজন বিশিষ্ট সমাজসেবক, যিনি হাসপাতাল, স্কুল এই ধরনের জাতি সেবায় নিজেকে বছরের পর বছর ধরে নিয়োজিত রেখেছেন। এটা কিন্তু আপনাদের সামনে বলার একটা আবশ্যিকতা ছিল, সে কারণেই বললাম। তবে তার আগে জানিয়ে দিই যে আমাদের পশ্চিমবাংলায় সৃষ্টি এবং সোনার বাংলা চ্যানেলে ওনার অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। সৃষ্টি চ্যানেলে প্রতি শনিবার সন্ধ্যে 7টায়, সোনার বাংলা চ্যানেলে প্রতি রবিবার রাত্রি 10:45। আরও একবার বলছি, সৃষ্টি চ্যানেলে প্রতি সপ্তাহে সন্ধ্যে 7টায় এবং সোনার বাংলা চ্যানেলে প্রতি রবিবার রাত্রি 10:45 আপনারা সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। এছাড়াও শিলিগুড়িতে প্রতি মাসের 29 তারিখ থেকে 10 তারিখ, প্রতি মাসের 29 তারিখ থেকে পরের মাসের 10 তারিখ অবধি রাত 10:20 আপনারা এই অনুষ্ঠান দেখতে পারবেন। জলপাইগুড়িতে প্রতিদিন রাত 9টায় এই অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। এছাড়াও উড়িষ্যার স্যাটেলাইট চ্যানেল ওটিভিতে প্রতি বৃহস্পতি, শুক্র, শনি এবং রবিবার সন্ধ্যে 7টায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের অনুষ্ঠান আপনারা প্রত্যক্ষ করতে পারবেন। আরও একবার বলছি, ওটিভি, উড়িষ্যার ওটিভি স্যাটেলাইট চ্যানেলে প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার সন্ধ্যে 7টায় আপনারা এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পারবেন। এছাড়াও আমাদের প্রাত্যহিক সকালের যে প্রাতঃকালীন যে অনুষ্ঠান, সেটা আপনারা দেখতে পাবেন সৃষ্টি টিভির পর্দায় প্রতিদিন সকাল 5টায়, সৃষ্টি টিভির পর্দায় প্রতিদিন সকাল 5টায় এবং সোনার বাংলায় প্রতিদিন সকাল 6টায়। আরও একবার বলছি, আমাদের প্রাতঃকালীন অনুষ্ঠান আপনারা সৃষ্টি টিভির পর্দায় প্রতিদিন সকাল 5টায় এবং সোনার বাংলায় আপনারা সকাল 6টায় এই অনুষ্ঠান দেখতে পারবেন। যারা কলকাতা বা পশ্চিমবাংলা বসবাস করেন, তাদের সন্নিকটে যে স্থানগুলি আছে সেই স্থানেরই অনুষ্ঠান সূচি আমি এখানে জানালাম। এছাড়াও ভারতবর্ষের বুকে উনি আন্দামান, দিল্লি, মুম্বাই এরকম বিভিন্ন জায়গায় স্যাটেলাইট চ্যানেলে এই অনুষ্ঠান করে থাকেন। তা এহেন মানুষ, এহেন ব্যক্তিত্ব প্রতি মাসে শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষের জন্য তাদের মঙ্গল কামনায় তিনি স্টুডিওতে প্রতি সপ্তাহের এই দিনগুলো আপনাদের জন্য ছুটে আসেন।
তার এই এত ব্যস্ততার মধ্যেও। সুতরাং এই ব্যক্তিত্বের পিতৃসুলভ পরামর্শ বা সান্নিধ্য যারা পেয়েছেন তারা সমাজের বুকে কতটা প্রতিষ্ঠা পেয়েছেন তা কিন্তু আমরা জানি, এবং যারা প্রতিষ্ঠা পেয়েছেন তারাও জানেন। তা আজ যারা নতুন এই অনুষ্ঠান দেখছেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই মহান ব্যক্তিত্বের সান্নিধ্য আপনার জীবনে কিন্তু নবরূপ ধারণ করতে সক্ষম করবেই, এবং আপনি পাবেন কিন্তু সেই সাফল্যের চাবিকাঠিটি যা আপনাকে পৌঁছে দেবে সমাজের বিভিন্ন আঙ্গিকে প্রতিষ্ঠার দোরগোড়ায়। আসুন আমরা মধুশ্রীর ব্যাপারে বিশ্লেষণ শুনিলি মহারাজের শ্রীমুখ থেকে। মা, তুমি চিঠি আমাকে পাঠিয়েছ, তাহলে মধুশ্রীর রাশি হচ্ছে তুলা রাশি। মধুশ্রী তুলা রাশি এবং কর্কট লগ্ন। কর্কট লগ্ন 7ই নক্ষত্র অর্থাৎ 15 নম্বর নক্ষত্রে জন্ম। 15/7 15 নম্বর নক্ষত্র আর 7 নম্বর রাশি। কৃষ্ণ তৃতীয়া তিথিতে জন্ম। কৃষ্ণ তৃতীয়া তিথিতে জন্ম, শূদ্রবর্ণ এবং দেবগণ। দেবগণ এই হলো মধুশ্রীর জন্মকুণ্ডলী। মধুশ্রীর জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষতে কোনো গ্রহ নেই, মিথুনে কোনো গ্রহ নেই, কর্কটে আছে লগ্ন, সিংহে আছে মঙ্গল, আর কন্যায় আছে রাহু, তুলায় আছে চন্দ্র। তুলায় চন্দ্র। বৃশ্চিকে কোনো গ্রহ নেই, ধনুতেও কোনো গ্রহ নেই। বৃহস্পতি আছে মকরে। মকরে বৃহস্পতি। কুম্ভে কোনো গ্রহ নেই, আর রবি, বুধ, শুক্র, শনি, কেতু এই 5খানা গ্রহ আছে ভাগ্যস্থানে বা মীন রাশিতে। তাহলে জন্মকুণ্ডলীতে তুমি যে প্রশ্নগুলো করেছ, মেয়ে 7ম শ্রেণীতে পড়ে, মধুশ্রী 7ম শ্রেণীতে পড়ে, পড়াশোনা করে কিন্তু খুব চঞ্চল। মেয়ের জন্মের তারিখ নিচে দেওয়া হলো। বাবাজি মেয়ের রাশি লগ্ন গণ বলবেন, বললাম। এইবারে প্রশ্ন করেছ যে কর্মজীবন, তার কর্মজীবন কতদূর পর্যন্ত পড়াশোনা হবে। দেখো এখানে 4র্থ ঘর তো খুবই ভালো আছে। 4র্থ ঘরে চন্দ্র আছে, সেটা কিছু খারাপ নয়, কিন্তু চঞ্চলতাটা হচ্ছে কেন জানো? চন্দ্রের সাথে কোনো গ্রহ নেই, তার দুদিকে কোনো গ্রহ নেই। ভাবছো কেন? এখানে কন্যাতে তো জ্বলজ্বল করছে রাহু, তাহলে আমি কেন বলছি গ্রহ নেই? মা, রাহু তো কোনো গ্রহ নয়, রাহু ছায়া গ্রহ। রাহু ছায়া, এটি কোনো গ্রহ নয়। সেই জন্য এটা হলো কেমদ্রুম যোগ। যদি চন্দ্রের সাথে কোনো গ্রহ না থাকে আর চন্দ্রের দুদিকেও কোনো গ্রহ না থাকে, তাহলে মানুষের জীবনে কেমদ্রুম যোগ তৈরি হয়ে যায়। আর চন্দ্র মন, চন্দ্র তো মন, সেই জন্য এত মানসিক চঞ্চলতা আছে। সেই জন্য চঞ্চলতা খুব বেশি। পড়তে বসে অন্যমনস্ক হয়ে যাবে, পড়তে বসে অন্য গল্প করবে, পড়তে বসে খেলা করবে, পড়তে পড়তে উঠে যাবে, এবং যদি পড়তে পড়তে টিভি দেখবে,
এই রকম ধরনের স্বভাব হয়ে যাচ্ছে। পড়াশোনা কত দূর হবে? সাধারণ শিক্ষা তো হবে, স্নাতক অবধি তো হবে। উচ্চ শিক্ষার ঘরটা যেন কেমন হয়ে গেছে? 1 2 3 4 5 6 7 8 9। এই উচ্চ শিক্ষার ঘরে 5টা গ্রহ, রবি, বুধ, শুক্র, শনি, কেতু গোলযোগ সৃষ্টি করে দিয়েছে। উচ্চ শিক্ষাতে গোলযোগ, কিন্তু সাধারণ শিক্ষা খুবই মঙ্গলময় হবে, স্নাতক হবে। ওকে সায়েন্স দিও না, ওকে আর্টসেই রেখো, আর্টসেই ও অনেক ভালো সফলতা পাবে। জিওগ্রাফিতে সফলতা পাবে, ইকোনমিক্সে সফলতা পাবে। কেমন? ওকে সায়েন্সটা দিও না, বুধটা একটু নিচস্থ হয়ে গেছে। এখন কোন কোন গ্রহগুলো ভালো আছে দেখবে। কোনগুলো ভালো আছে? মঙ্গল ভালো আছে, রাহু ভালো আছে, বৃহস্পতি সপ্তমে লগ্নকে দেখছে। মকরে বৃহস্পতি দুর্বল হয়, যেহেতু লগ্নের ওপরে বৃহস্পতির দৃষ্টি, তাই বৃহস্পতিও ভালো আছে। বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে আছে, বৃহস্পতি বক্রী নয়, এবং চন্দ্রের নক্ষত্রে লগ্নপতি নক্ষত্রে বৃহস্পতি লগ্নকে দেখছে। কেমন? 20 ডিগ্রি 20 মিনিট 6 সেকেন্ডে আছে, নিচস্থ নয়, তাই বৃহস্পতি ভালো আছে। এবার অসুবিধে কি? বুধ নিচস্থ, শনি রবি 20 যোগ, আবার রবি রাহু গ্রহণ যোগ। এখানে বুধ নিচস্থ হয়ে গেছে, আর শনি রবি একটা 20 যোগ হয়ে গেছে, আর রবি রাহু গ্রহণ যোগ হয়ে গেছে। এটা একটু সামাজিক প্রতিষ্ঠা বা কর্মলাভের ব্যাপারে বাধা একটু আছে। কর্মলাভের ব্যাপারে একটু বাধা আছে, খুব সরল থাকবে, একটু বন্ধুদের কথায় বেশি চলবে। কেমন? কি হবে না, মধুশ্রী খুব সরল থাকবে, একটু বন্ধুদের কথায় বেশি চলবে। বুধ হচ্ছে পরতন্ত্র গ্রহ, বুধ হচ্ছে পরতন্ত্র গ্রহ। বুধ যখন যে গ্রহের সাথে থাকে সেই গ্রহের ন্যায় ফল দেয়। বুধটা এখানে একটু ডিস্টার্ব হয়ে গেছে, তো তাই। আর কি দেখো, ভালো কানেকশন কি হয়েছে? লগ্নপতির সাথে নবম স্থানের একটা কানেকশন হয়েছে, নবম পতিরও একটা কানেকশন হয়েছে। লগ্নপতি আর নবমপতি হচ্ছে বৃহস্পতি। 1 2 3 4 5 6 7 8 9। নবম ঘরটা মিন, এর মালিক হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি লগ্নকে দেখছে, আর লগ্নপতি নক্ষত্রে আছে। এটা লগ্ন নবম সম্পর্ক, এটা একটা প্রচ্ছন্ন রাজযোগ, এটা একটা প্রচ্ছন্ন রাজযোগ। আর কি হয়েছে জানো? এই যে লগ্নপতি চন্দ্র শুক্রের ঘরে, আবার শুক্র নবম স্থানে, এটাও কিন্তু একটা রাজযোগ, এটাও কিন্তু একটা রাজযোগ। তাই দুটো রাজযোগ কিন্তু আছে। আর নবম স্থানে চতুর্থপতি আর একাদশপতি তুঙ্গস্থ, ফলে আয় যোগ আছে, ও আয় করতে পারবে। সরকারি চাকুরিতে বাধা আছে, কিন্তু বেসরকারি হবে, বেসরকারি হবে। আর লগ্নপতি নবমপতি যেহেতু কানেকশন আছে, ধনী ঘরে বিয়ে হবে। বিয়েটা কবে হবে? লেখো, 22 বছর 8 মাসের পর বিয়ে শুভ হবে। লেখো, 22 বছর 8 মাসের পর বিয়ে শুভ হবে। ছেলে ব্যবসায়ী হবে। মা শুনে দুঃখ পেও না, ছেলে চাকরিজীবী হবে না বললাম, ছেলে ব্যবসায়ী হবে। তা বলে গরিব হবে না মা,
যথেষ্ট ধনী ঘরে বিয়ে হবে, যথেষ্ট ধনী ঘরে বিয়ে হবে। কত বছর বয়সে হবে বলে দিয়েছি। এবার কি বলবো, জন্মস্থান থেকে 120 কিলোমিটারের মধ্যে বিয়ে হবে। জন্মস্থান থেকে 120 কিলোমিটারের মধ্যে বিয়ে হবে। শিক্ষাতে প্রাথমিক শিক্ষায় বাধা নেই, উচ্চ শিক্ষায় বাধা আছে। আর এই চঞ্চলতা হচ্ছে ওই একটু কেমদ্রুম যোগ আছে, শনি রবি বীজ যোগ আছে, রবি রাহু গ্রহণ যোগ আছে, আর বুধ নিচস্থ। এই কারণে একটু স্বাস্থ্যটাও সমস্যা দিচ্ছে, একটু স্বাস্থ্যটা একটু সমস্যা দেবে। এখন যা আছে একটু সমস্যা আছে। 2010 সালের জুন মাসের 12 তারিখ থেকে একটু স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকবে। কেমন? একটু স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকবে। বিয়ের পরে ওর কিন্তু বিদেশ যাত্রাও হবে, বিয়ের পরে বিদেশ যাত্রা হবে। 27 বছর 9 মাসের পর আর্থিক অবস্থা খুবই ভালো থাকবে, আর্থিক অবস্থা খুবই ভালো থাকবে। সন্তান আছে প্রাকৃতিকভাবে 3টি, 1টি বা 2টি বা 3টি সন্তান, যা ও যেমন খুশি নিতে পারবে। সন্তান ভাগ্যটাও এখানে খুব প্রকট আছে বলে আমি বলে দিলাম। কেমন? আমি বলে দিলাম। ছেলেরা কিন্তু একটু বড় ফ্যামিলি হবে, মা 3 ভাই বোন হবে, 1 বা 2 ভাই বোন হবে না, ছেলেরা 3 ভাই বোন হবে। আর নিজস্ব জমি বাড়ি খুবই থাকবে, ধন সম্পত্তি কম হবে না, ধন সম্পত্তি কম হবে না। শিক্ষাটা একটু অসুবিধে, স্বাস্থ্যটার বিষয়ে স্নায়ুর সমস্যা, নার্ভের সমস্যা থেকে সাবধান থাকবে। একটু পেটের গন্ডগোল থাকবে, একটু পেটের গন্ডগোল থাকবে, আর সর্দি কাশি একটু থাকবে, সর্দি কাশি একটু থাকবে। কেমন? এখন যে সময় চলছে বললাম 2010 জুন মাস থেকে না, 2010 জুন মাস থেকে 2012 এপ্রিল মাস অবধি স্বাস্থ্য বিষয়ে একটু সতর্ক থাকবে, একটু সতর্ক থাকবে। আমিও শুভ তারিখ শুভ সংখ্যা বলে দেই, শুভ তারিখ শুভ সংখ্যা বলে দেই। আর তোমার বাস্তুতে একটু সমস্যা আছে, তোমার বাস্তু মাটিতে একটু সমস্যা আছে। সেজন্য আমি তোমার পরিবারের জন্য আমি মধুশ্রীর জন্য বলছি, এবং মা আমি তোমার জন্য বলছি। কি বলবো? তোমার বাস্তুতে সমস্যা আছে, তোমার বাস্তু মাটি একটু পরীক্ষা করা দরকার। কিন্তু এই নিয়মটা তোমরা করো। কি নিয়ম জানো? এটা খুব মঙ্গলদায়ক হবে। 1 বছর 6 মাস করবে। কি করতে হবে না, পৃথিবী প্রণতি করতে হবে। দেখতে পাচ্ছ যে টিভি স্ক্রিনে লেখাই আছে পৃথিবী প্রণতি। এই যে মন্ত্রটা বলবো এটা আগে লিখে নাও। এই মন্ত্রটা বলে তোমরা শয্যা ত্যাগ করবে। সকালে যখন উঠবে এই মন্ত্রটা বলে উঠবে, এবং এই মন্ত্রটা একবারই বলবে, একবারই বলবে, 2 বার 3 বার 11 বার নয়, একবার। এবার তোমাদের পরিবারে কোনো পুরুষ থাকলে সে ডান পাটা মাটিতে দিয়ে নামবে, আর মহিলারা বাঁ পাটা মাটিতে দিয়ে নামবে। আমি সকল ভক্তকে বলছি, যাদের খুবভাবে মানসিক চঞ্চলতা আছে, যাদের বাড়িতে খুব অশান্তি আছে, বাড়িতে খুবভাবে অশান্তির পরিবেশ আছে, তাদের জন্য বলছি তোমরা সকলেই করতে পারো। তাহলে পুরুষেরা ডান পাটা মাটিতে দিয়ে নামবে, আর মহিলারা মায়েরা বাম পাটা মাটিতে দিয়ে নামবে। আর মাটিতে পাটা রেখে আর একটা মন্ত্র উচ্চারণ করে পৃথিবীকে, এই মাটিকে 2 হাতে, 1 হাতে না 2 হাতে প্রণাম করবে। তাহলে মন্ত্রগুলো বলি, লেখো।
এই মন্ত্রটা হচ্ছে পৃথিবী প্রণতি। সমুদ্র সমুদ্র মেখলে মেখলে দেবী দেবী, পর্বত পর্বত স্তন স্তন মণ্ডলে মণ্ডলে। নিচে লেখো বিষ্ণু পত্নী বিষ্ণু পত্নী, নমো নমো স্তভ্যং নমো স্তভ্যং, পাদস্পর্শ পাদস্পর্শং অনুস্বর দেবে। কেমন? পাদস্পর্শং ক্ষমস্বমে ক্ষমস্বমে। এই মন্ত্রটা একবার জপ করে বাবারা বা পুরুষরা ডান পা মাটিতে দিয়ে নামবে। খাট থেকে প্রথম মাটিতে ডান পাটা ফেলবে বাবারা, মায়েরা বাঁ পা ফেলবে, বাঁ পাটা মাটিতে দিয়ে ফেলবে এবং মাটিতে বাঁ পাটা ফেলেই এই মন্ত্রটা জপ করবে। ওম প্রিয় দত্তায় ভুবে নমঃ। এই মন্ত্রটা একবার জপ করবে। পুরুষরা ডান পা মাটিতে দেবে, মায়েরা বাম পা দিয়ে পৃথিবীকে প্রণাম করবে, পৃথিবীকে প্রণাম করবে। কেন জানো? এই আমরা যারা মানুষ আছি সবাই, আমি আর্য তুমি, আমরা ছোটবেলায় কি করতাম? মায়ের কোলের মধ্যে খেলা করতাম, মায়ের গায়ে পা দিতাম, মায়ের স্তন পান করে বড় হয়েছি সবাই, তাই না? তো মায়ের গায়ে পা দিয়ে দিয়ে উঠে যেতাম। তা বলে কখনো সন্তান কি মায়ের থেকে বড় হয় গো? হয় কি? কোনো দিন হয় না। তেমন পৃথিবী আমাদের মাতৃস্বরূপ, পৃথিবী আমাদের ধারণ করে রাখেন, আমাদের শস্য শ্যামলা, জল, ফল, মূল, সবজি দিয়ে আমাদের পোষণ করেন। আমরা তার উপর পা রাখি, আমরা পৃথিবী থেকে বড় নই। কেমন? তো এতে কি হয়? এতে তোমার মনোসংযোগ বাড়বে, আর এই মানসিক যে চঞ্চলতা, মানসিক যে অস্থিরতা, এটা দূর হয়, এটা দূর হয়। আর বাস্তু, যে বাস্তুতে তুমি রয়েছো তাতে অশান্তি, কোলাহল, দ্বন্দ্ব, বিবাদ, হিংসা এগুলো কাটে, এগুলো কাটে। বুঝেছ? চন্দ্র মাতৃকারক গ্রহ। কেমন? পৃথিবী মাতৃরূপিণী, পৃথিবী মাতৃরূপিণী। তো এই মাতৃ প্রণামে কি হয়? চন্দ্রের অশুভ প্রভাব কাটে। মাতৃ প্রণামে চন্দ্রের অশুভ প্রভাব কাটে। এটা তোমরা করো। তোমরা কি করবে? 1 বছর 6 মাস করবে। কেমন? এবারে আমি বলে দেই মধুষ্টির জন্য শুভ তারিখ, শুভ সংখ্যা। প্রতি ইংরেজি মাসের মধুষ্টির জন্য শুভ সংখ্যা 1, 2, 3, 9, 10, 11, 12, 18, 19, 20, 21, 27, 28, 29, 30। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো অবশ্যই মধুষ্টির জন্য শুভ। যে কোনো শুভ কাজ এই সব তারিখে করবে, সেটা মধুষ্টির জন্য শুভ হবে, সেটা মধুষ্টির জন্য সাকসেস হবে। কেমন? মীন রাশিতে বিয়ে দেবে না, কুম্ভ রাশিতে বিয়ে দেবে না এবং কন্যা লগ্নে বিয়ে দেবে না। মীন রাশিতে বিয়ে দেবে না, কুম্ভ রাশিতে বিয়ে দেবে না, কন্যা লগ্নে বিয়ে দেবে না। শুভ দিক পূর্ব এবং দক্ষিণ। পূর্ব দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে। পূর্ব দিকে মুখ করে বসে লেখাপড়া করবে বা দক্ষিণ দিকে মুখ করে বসে লেখাপড়া করবে। ওম মাঙ্গলিক চিহ্ন। ওম মাঙ্গলিক চিহ্ন প্রতি মাসের শুভ তারিখ বললাম।
ওং বললাম মাঙ্গলিক চিহ্ন। ওর ঘরের দরজার ওপর, আলমারির ওপর ওঙের স্টিকার লাগাবে। ওর লেখাপড়ার ঘরে ওঙের স্টিকার লাগাবে। ওর বেডরুমের দেওয়ালে ওঙের স্টিকার লাগাবে। ওর স্কুল ব্যাগে ওঙের স্টিকার লাগাবে। শুভ রং উজ্জ্বল সাদা, গাঢ় লাল, হালকা সবুজ। উজ্জ্বল সাদা, গাঢ় লাল, হালকা সবুজ এইসব রঙের জামা কাপড়, পেন, রুমাল, ডায়েরি, বেডশিট, তোয়ালে বেশি বেশি করে ব্যবহার করবে। কেমন? এবারে বলে দেই যে প্রতিদিন একটা করে মেটে সিঁদুরের টিক্কা পরবে। প্রতিদিন একটা করে মেটে সিঁদুরের টিক্কা পরবে। কেমন? প্রতি সোমবার দিন একটি কচি বেলপাতার মধ্যে 3 ফোঁটা মধু নিয়ে, বেলপাতা 3টে হয় তো, একটা বেলপাতা 3টে, একটি পূর্ণাঙ্গ বিল্বপত্রের 3টি পত্র হয়, 3টি পত্র হয়। ওই 3টে পাতার মধ্যে কি করবে? 3 ফোঁটা মধু দিয়ে জিভ দিয়ে চেটে খাবে সোমবার ভোরবেলা খালি পেটে। কেমন? এবার আমি বলে দেই ওর জন্য শুভ মন্ত্র, আর আমি বলে দেব ওর জন্য শুভ যোগাসন। লিখে নাও শুভ যোগাসন। ওর জন্য শুভ যোগাসন হচ্ছে অর্ধ শলভাসন, অর্ধ শলভাসন, এবং ওর জন্য শুভ যোগাসন চক্রাসন, চক্রাসন। এই দুটো যোগাসন 2 মিনিট করে দিনে অভ্যাস করবে। এই দুটি যোগাসন 2 মিনিট করে দিনে অভ্যাস করবে। এবার আমি বলে দেব যে শুভ মন্ত্র। লেখো ওং সোমায় যজ্ঞ পবিত মাল্য ধরায়। নিচে লেখো মহেশ্বর জটা মুকুট বাসিনে। নিচে লেখো মম পূজাং গৃহান। নিচে লেখো শান্তিং কুরু কুরু সোহা। এই মন্ত্রটা 28 বার অথবা 108 বার প্রতিদিন জপ করবে। কেমন? মধুশ্রীর অনেক মঙ্গল হোক, তোমরা সুখে থাকো। ওম নমঃ শিবায়। পপি দেবী, আপনি যেরকম শুনলেন আপনার মেয়ে মধুশ্রীর ব্যাপারে দীর্ঘ বিশ্লেষণ, আর সত্যি অভিভূত হওয়ার মতোই তার জ্ঞান, তার নিখুঁত জ্যোতিষ চর্চা যে কতটা গহন প্রসারী, কতটা গভীর, তার আঁচ কিন্তু আমরা এই অনুষ্ঠানে যথেষ্টভাবে পেয়ে থাকি। কি নিখুঁত, কি দীর্ঘ, কি ধীর স্থির, কি পিতৃসুলভ বিশ্লেষণ উনি করে একথাই বললেন মধুশ্রীর ব্যাপারে যে ওর জীবনে যে গ্রহগত অবস্থানগুলো সেই অনুযায়ী দেখা যাচ্ছে মঙ্গল, রাহু, বৃহস্পতির অবস্থান ভালো। আপনার প্রশ্ন ছিল মধুশ্রীর শিক্ষার ব্যাপারে। উনি বলেছেন যে গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক স্তর অবধি তার শিক্ষা হবে, কিন্তু উচ্চশিক্ষাতে কিছু গ্রহগত অবস্থানের জন্য যথেষ্ট গোলযোগ আছে। তবে আর্টস ওর পক্ষে প্রেফারেবল স্ট্রিম হবে, অর্থাৎ কলাবিদ্যাতেও যাওয়াটাই ওর পক্ষে বিজ্ঞান বিভাগের থেকে সুবিধাজনক হবে। ওর কর্মজীবন সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। সরকারি চাকরিতে মধুশ্রীর যথেষ্ট রকম বাধা আছে, কিন্তু প্রাইভেট সেক্টর অর্থাৎ বেসরকারি সংস্থায় চাকরির মাধ্যমে কিন্তু ও যথেষ্ট আয় করতে পারবে, অর্থাৎ ও সেলফ লেডি হতে পারবে জীবনে। বিয়ের ব্যাপারে যেটা মুখ্য বিষয় থাকে প্রতিটি মায়ের তার মেয়ের ব্যাপারে, তা উনি জানিয়ে দিয়েছেন যে 22 বছর 8 মাসের পর কিন্তু ওর বিবাহ শুভ হবে। পপি দেবী, আপনি কোনো মতেই মধুশ্রীর এর আগে বিয়ের ব্যবস্থা করবেন না। মহারাজের পরামর্শ মেনে যেভাবে বিগত দিনে প্রচুর মায়েরা তাদের মেয়ের ব্যাপারে শান্তি লাভ করেছেন, ঠিক সেভাবেই আপনাকেও উনি বলে দিয়েছেন যে 22 বছর 8 মাসের পর কিন্তু মধুশ্রীর বিবাহ শুভ হবে। পাত্র কিন্তু ব্যবসায়ী হবে এবং যথেষ্ট ধনী ঘরের হবে, আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আফটার ম্যারেজ অর্থাৎ বিবাহের পর বেশ কয়েকবার মধুশ্রীর বিদেশ যাত্রা আছে, কিন্তু আপনার বাস্তু সমস্যা নিয়ে উনি যা যা বলেছেন সত্যি অভিভূত হওয়ার মতো বিশ্লেষণ। আপনি যথাযথভাবে সেগুলো পালন করবেন। মধুশ্রীর সন্তান ভাগ্য যথেষ্ট ভালো, যথেষ্ট প্রকট। ওর 2টি অথবা 3টি সন্তানও
সন্তানেরও জননী হওয়ার ওর সেরকমই গ্রহ অবস্থান দেখা যাচ্ছে। এছাড়াও যে কথাটা আপনাকে এবং সমস্ত দর্শক বন্ধুদের বলার একান্ত প্রয়োজনীয়তা আছে যে গ্রহ দোষগুলো পেয়েছে তা হলো ওর বুধ কিন্তু নিচস্থ, জন্ম ঠিকুজি অনুযায়ী বুধ নিচস্থ, শনি রবি বিষ যোগ এবং রবি রাহু গ্রহণ যোগ। এই তিনটি গ্রহদোষের কিন্তু প্রতিকার অবশ্যম্ভাবী, তাহলেই কিন্তু ওর জীবনে যা যা উনি বলেছেন সেগুলোর প্রতিফলন সম্ভব। এবং সমস্ত দর্শক বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত গ্রহদোষে জর্জরিত কিন্তু প্রতিকারের কোনো ব্যবস্থা করেননি, তারা কিন্তু আসন্ন জগদ্ধাত্রী পুজোর মধ্যে এই গ্রহদোষের প্রতিকার করলে সবথেকে সুফল আপনারা লাভ করবেন। আসন্ন জগদ্ধাত্রী পুজোর মধ্যে গ্রহদোষের প্রতিকারের যথার্থ এবং উপযুক্ত সময়, যে সময় এই প্রতিকার করলে আপনি সবথেকে সুফল লাভ করতে পারবেন। এছাড়াও আরও একটি কথা, গত শক্তি অমাবস্যা বা দীপান্বিতা অমাবস্যার দিন অর্থাৎ কালী পুজোর দিন মহারাজ আপনাদের জন্য যে বৈদিক শাস্ত্রীয় সামগ্রীগুলো তৈরি করে রেখেছেন, চাঁদমালা, দক্ষিণাবর্ত, শঙ্খ, মহাকাল ত্রিশূল, ভৈরব ত্রিশূল, আশীর্বাদী চাঁদমালা, এরকম বিভিন্ন বৈদিক সামগ্রী, শাস্ত্রীয় সামগ্রী যা কিনা আপনাদের গৃহে স্থাপন করলে সমস্ত দিক থেকে সুখ শান্তির বাতাবরণ তৈরি হতে পারে, তা আপনারা শক্তি অমাবস্যা বা দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজো থেকে ৪৫ দিনের মধ্যে আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন। সেই ৪৫ দিন, কালী পুজোর দিন থেকে ৪৫ দিন, তার জন্য কিন্তু মহারাজের সঙ্গে আপনারা যে ঠিকানাগুলিতে যোগাযোগ করবেন সেগুলো একবার বলে দিই। শিবকৃষ্ণ গুরুকুল, ১৩০ নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি। পিন নাম্বার ৭১২-২০২, বাস স্টপেজ মাসির বাড়ি। এই ঠিকানা, এটি শ্রীরামপুরে নিজের আশ্রমের, এবং চিঠি পাঠানো একমাত্র ঠিকানাই কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল, ১৩০ নেহেরু নগর। চিঠি পাঠাবেন একমাত্র শিবকৃষ্ণ গুরুকুলে। এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য বলে রাখি যে আপনারা শিলিগুড়িতে, সমগ্র উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষ মহারাজকে যে ঠিকানার আপনারা পাবেন সেই ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, ৩ নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক ৩ মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, ৩ নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক ৩ মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। এবং সেখানেও যে দুটি নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, নাম্বার দুটি হলো 989733175546। আরও একবার বলছি, 9733175546। এবং আরও একটি নাম্বার 0353652827, 0353652827। উত্তরবঙ্গের মানুষরা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন এবং একমাত্র প্রয়াস অ্যাপার্টমেন্ট এই ঠিকানাতেই কিন্তু মহারাজের সান্নিধ্য আপনারা পেতে পারবেন। ইচ্ছে থাকলেও সময়ের অভাবে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। ফিরে আসব আগামী দিন ঠিক এই সময় এই মহান ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে শেষ করছি। নমস্কার। ওম নমঃ শিবায়।